চলো, রেকর্ডিংটা শুরু করে দিয়েছি। আচ্ছা, আজকে আমরা সবাই পড়বো, মানে অলরেডি আমার ডেমো ক্লাস তোমরা দেখেছো, অনেকেই দেখেছো বা অনেকে দেখোনি। তো আজকের যে ক্লাসের বেসিক জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে টেন্স। এই টেন্স থেকে গ্রুপ সি মানে স্কুল সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ, তাতে অনেক কোশ্চেন আসে। আগের বারের আমি অলরেডি ডিসকাস করেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা নিয়ে। মোটামুটি টেন্স থেকে 3টে কোশ্চেন ছিল। তো এই টেন্সটা আমাকে ভালো করে জানতে হবে, মানে ইন ডিটেল জানতে হবে। প্রজ কনস কি আছে সেটাও জানতে হবে, মানে এর বেসিক টু অ্যাডভান্স পয়েন্ট, মানে এর যত বেসিক থেকে অ্যাডভান্সড পয়েন্ট আছে সেগুলো সবকিছুই আমাকে জানতে হবে। আমরা একাডেমিক লেভেলে যে সমস্ত জিনিস শিখেছিলাম তার সঙ্গে আমাদের অ্যাডভান্স লেভেল ইনক্লুড করতে হবে, তবে কিন্তু আমরা এটাকে বুঝতে পারবো, মানে টেন্স থেকে যত কোশ্চেন আসবে আমরা সেটা করতে পারবো। ওকে, তো শুরু করছি ক্লাসটা। তো তোমরা জানো যে টেন্স হচ্ছে 3টে ভাগে ভাগ করা যায় টেন্সকে, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। এটা সবাই জানো মোর আর লেস। তো এবারে যেই জিনিসটা আমরা জানবো, প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ, মানে প্রত্যেকটা টেন্সের 4টে ভাগ। 4টে ভাগ আমার বলার আর দরকার হচ্ছে না, আমি একদম ডিরেক্টলি প্রেজেন্ট টেন্সে ঢুকবো। প্রেজেন্ট টেন্স বলতে কি? প্রেজেন্ট টেন্সের প্রথম যে পার্ট সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রথম যে পার্ট সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তো সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে আমরা কি বোঝাই? মানে দৈনন্দিন জীবনে আমাদের যে কাজগুলো হয়, আমরা যে কাজগুলো করি, সেগুলোকে আমরা প্রেজেন্ট টেন্স বলা হয়, এবং সেগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। ঠিক আছে? যেমন মনে করো নদী প্রবাহিত হয়, প্রবাহিত হচ্ছে, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এই জিনিসগুলো, মা রান্না করে, ছেলেরা খেলা করে, এগুলো হচ্ছে সবই সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। তাহলে স্যার সিম্পল প্রেজেন্ট টেন্সের বেসিক রুলসটা কি একবার শিখবো। আমরা থার্ড পার্সন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এবার তোমাদের মনে প্রশ্ন আছে, স্যার থার্ড পার্সন কোনগুলো? থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো? সি, হি, আর পৃথিবীতে যত নাম আছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন। মানে যত নাম আছে তার সিঙ্গুলার ফর্মটা হচ্ছে মানে সিঙ্গুলার ফর্ম হতে হবে। থার্ড পার্সন প্লুরাল ফর্মও হতে পারে, কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি করবো না, ভার্বের শেষে এস বাই এস যোগ করবো। তাহলে কি বললাম? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে আমরা কি করব না, ভার্বের শেষে এস, Yes, sir, yes. ভার্বের শেষে আমরা এস অথবা কেস এগুলোকে আমরা যোগ করব। এটা আমরা শিখেছি। এবার স্যার থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে সেগুলো কি হয়? থার্ড পার্সন প্লুরাল নাম্বার আর কার সঙ্গে এস যোগ করবো না? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, মানে প্লুরাল বলতে কোনটা? দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আর যত নেমস, নেমস বলতে কি, মানে সেটা যদি প্লুরাল ফর্ম থাকে, রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদিকে যদি একসঙ্গে মানে ইন টুগেদার আমরা বলি, তখন সেটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আর কি হয় না, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কোনগুলো আছে স্যার? ইউ, ইউকে আমরা সেকেন্ড পার্সন বলি। আর ফার্স্ট পার্সন কোনটা? না, ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই। এই সমস্ত গুলোর ক্ষেত্রে, মানে এইগুলো যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হবে না, ভার্বের সাথে এস অথবা ইয়েস কি করব না, যোগ করব না। এস অথবা ইয়েস কি করব না, যোগ করব না। এটা আমরা কি জানি না, সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল। এবারে সিম্পল প্রেজেন্ট টেন্স কি কি জিনিস বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়? মানে এমন কিছু তো আছে যেটা আমরা সেন্টেন্সটাকে বুঝবো যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। মানে সাধারণভাবে নিত্য সত্য বোঝাতে, মানে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ কোনটা না, এই সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, জল 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয় না, বরফে পরিণত হয়। আচ্ছা, হ্যাবিচুয়াল বা পার্মানেন্ট অ্যাকশন বলতে কি? বললাম আমি এই ডিপার্টমেন্টে কাজ করি, কোনো একটা ডিপার্টমেন্টে তুমি কাজ করো,
মনে করো বললে তুমি ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ করো, তাহলে এটা তোমার পার্মানেন্ট একটা পজিশন। ওকে। অথবা হ্যাবিচুয়াল বলতে কোনটা ইন্ডিকেট করা হয়? সকালবেলা প্রতিদিন তুমি হাঁটতে যাও, মর্নিং ওয়াকে যাও, এটা হচ্ছে তোমার হ্যাবিচুয়াল অ্যাকশন। ঠিক আছে। তাহলে এই যদি হ্যাবিচুয়াল অ্যাকশন ইন্ডিকেট করা হয়, বা ইউনিভার্সাল ট্রুথকে যদি ইন্ডিকেট করা হয়, অথবা ডেইলি অ্যাক্টিভিটিস। ডেইলি অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায়? না আমি, আমার মা প্রতিদিন রান্না করে, আমি প্রতিদিন অফিস যাই, আমার ছেলে খেলা করে, মানে এটা কি ডেইলি অ্যাক্টিভিটিস, তাই তো? আর কি না তোমার মানে অতীতকালের কোনো ঘটনা, সাপোজ আই এম এ হিস্ট্রি টিচার, আই এম ট্রাইং টু এক্সপ্লেন হাউ আলেকজান্ডার অ্যাটাকড ইন্ডিয়া ইন দ্য অ্যান্সিয়ান ইন্ডিয়া। মানে এনসিয়ান ইন্ডিয়াতে মানে আলেকজান্ডার কিভাবে ভারত আক্রমণ করেছিল, সেটাকে আই এম ট্রাইং টু এক্সপ্লেন ইউ। মানে তোমাকে আমি সেই অতীতের ঘটনাটাকে বর্তমানে তোমাদের সামনে তুলে ধরছি এবং সুন্দরভাবে তার বর্ণনা দিচ্ছি। এটাকে যদি বোঝাও, অবভিয়াসলি ইউ হ্যাভ টু ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স। কি ইউজ করতে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। আর কি? কোন লেখকের কোটেশন, কোটেশন ফ্রম অথর্স, কোন লেখকের কোটেশন তোমাকে তুলতে হবে। লেখকের কোটেশনকে তোমাকে তুলতে হবে। লেখকের কোটেশন যদি তুলো, মানে সেটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যদি তুমি রাখতে পারো, তাহলে অবশ্যই সেটা কি হবে? সিম্পল কি না সিম্পল প্রেজেন্ট। সঠিক। তাহলে এটা হচ্ছে মানে এতগুলো জিনিস বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন আমি কয়েকটা একদম আমাদের দৈনন্দিন জীবনে ইউজ হয় এমন কিছু উদাহরণ দিয়েছি। তিনি একটি কবিতা লেখেন, তিনি একটি কবিতা লেখেন মানে হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইটস এ পোয়েম। দেখো হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে আমি কি করেছি? রাইটস এ পোয়েম লিখেছি। তারা ক্রিকেট খেলে, তারা, তারা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেই জন্য আমি কি করেছি? ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করেছি। তাহলে কি বলেছি? দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। ওকে। বললাম আমরা ফুটবল খেলি। কি খেলি? না আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। দেখতে পাচ্ছ? আমরা কি, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়। তাহলে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, মানে জল জমে বরফে পরিণত হয় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাই তো? তিনি আমাদের ইংরেজি পড়ান, হি টিচেস আস ইংলিশ। কি করে? হি টিচেস আস ইংলিশ। তিনি আমাদের ইংরেজি পড়ায়। হি কে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সেই জন্য কি করেছি? না এস যোগ করেছি ভার্বের সাথে। ওই যে গরু ঘাস খায়, দ্য কাউ ইটস ঘাস। দেখতে পাচ্ছ? তাহলে এগুলো হচ্ছে সবই কি সিম্পল প্রেজেন্ট টেন্সের বেসিক কিছু জিনিস। তাহলে এই এত কিছু জিনিস, এবারে মনে করো পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছে, ওয়াটার ইজ স্টার্টিং বয়েলিং, ওয়াটার ইজ স্টার্টিং বয়েলিং অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। মানে জল জমে, এই জল ফুটতে শুরু করেছে কত না 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে এই সেন্টেন্সটা যদি থাকে পরীক্ষা, তাহলে এই সেন্টেন্সটার অ্যান্সার কি হবে? কোন পার্টে ভুল আছে? এ পার্টে ভুল আছে, বি পার্টে ভুল আছে, না সি পার্টে ভুল আছে? সো ভার্বে ভুল আছে, স্টার্টিং। আচ্ছা একটু ওয়েট করো তো, কে ফোনটা করছে একটু দেখি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুরু করে দিচ্ছি। হুম। তাহলে একটা কাজ করুন না, আমি রেকর্ডিং করবো, আমার ওই রেকর্ডিং অপশন আছে, সেই রেকর্ডিং করে আপনাকে ফাইলটা পাঠিয়ে দেবো। হুম। এবারে আজকে আপনি তো মানে আমি প্রথম দিন তো আমি বুঝতে, আমি জানি দেবেন হয়তো বা কি বলেছেন না বলেছেন আমি তো। হুম হুম, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।
হ্যাঁ, তাহলে এখানে কি হবে অ্যান্সার? ওয়াটার ইজ স্টার্টিং। ওয়াটার ইজ স্টার্টিং তো হবে না, তাহলে ওয়াটার স্টার্টস, STARTS, ওয়াটার স্টার্টস বয়লিং এট 100°C। তাহলে কি আছে? ওয়াটার স্টার্টস বয়লিং এট 100°C। তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে ভুল কোথায় আছে? না এই পার্টে ভুল আছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নাম্বার 1 পয়েন্ট। এবারে অ্যাডভান্স পয়েন্ট। অ্যাডভান্স পয়েন্ট আমাদের কি কি আলোচনা করতে হবে? এটা হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশনকে যদি আমরা ইন্ডিকেট করি, তাহলে আমাদের কি বোঝাতে হবে? হ্যাবিচুয়াল অ্যাকশনকে বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। হ্যাবিচুয়াল অ্যাকশন বলছি প্রতিদিন আমার বাবা প্রতিদিন সকালবেলা চা খায়, তাহলে মাই ফাদার টেক্স টি এভরিডে ইন দ্য মর্নিং। দেখো, মাই ফাদার, ফাদার বলতে কি বুঝেছি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে আমি এস যোগ করেছি। মাই ফাদার টেক্স টি এভরিডে ইন দ্য মর্নিং, সকালবেলা প্রতিদিন কি করে না চা খায়। সে রবিবার, প্রতি রবিবার ক্রিকেট খেলে, মানে এই যে প্রত্যেক রবিবার, মানে এটা তার একটা অভ্যাস। প্রতি রবিবার সে ক্রিকেট খেলে। হি প্লেস ক্রিকেট সানডে। হি প্লেস ক্রিকেট এভরি সানডে। দেখতে পাচ্ছ? তাহলে হি প্লেস ক্রিকেট এভরি সানডে, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটা যদি হ্যাবিচুয়াল অ্যাকশনকে ইন্ডিকেট করে, তাহলে আমরা অবশ্যই কি করব না সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। তাহলে এটা যদি বুঝতে পারো, তাহলে এর অ্যান্সার কি হবে? টেস্ট দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। তাহলে এটা একটা, তাহলে অবশ্যই রাইসেস হবে, বিয়েটা হবে রাইজেস। একদম রাইজেস ইন দ্য ইস্ট এভরিডে, প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে সান হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং এটা তো সানের হ্যাবিট নয়, এটা হচ্ছে টাইমলেস ট্রুথকে ইন্ডিকেট করছে। টাইমলেস ট্রুথ। টাইমলেস ট্রুথ বলতে কি? ওই চিরন্তন সত্য যেটা, বা ইটারনাল ট্রুথ। ওকে। আচ্ছা, এবারে চিরন্তন সত্য বোঝাতে আমি অলরেডি কোশ্চেনটা করিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমরা কি করি? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, কারণ এই যে ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। 100°C উষ্ণতায় জল ফুটতে শুরু করে। ওয়াটার বয়েলস অ্যাট 100°C। দেখতে পাচ্ছ? আচ্ছা, জল জল আমরা জেনারেলি কি করি? 100°C উষ্ণতায়টা ফুটতে শুরু করে। এবার কেউ বলবে, কেউ যদি ফিজিক্সের মানে কেমিস্ট্রি বা ফিজিক্সের স্টুডেন্ট থাকে, সে বলবে স্যার মাঝে মাঝে তো দেখা যায় সেটাকে কম ডিগ্রি উষ্ণতাও কি করা যায়, মানে ফোটানো যায়, আবার আর বেশিতেও ফোটানো যায়। মানে তার সঙ্গে যদি আমি ইমপিউরিটিস মিশিয়ে দিই, তাহলে বেশি ডিগ্রি হয়ে যায়, দেখা যাচ্ছে 130° উষ্ণতায় জল ফুটছে। ঠিক আছে? এবার সেটা তো ন্যাচারাল হলো না, সেটা তো আর্টিফিশিয়াল হয়ে গেল। এবার প্রেসার কুকারে তুমি দেখবে সেটা আরো কম উষ্ণতায় কি করা যায় না, তাকে মানে জলকে ফোটানো যায়। কেন? তাতে চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করলে কি হবে? টেম্পারেচার কম লাগবে, সেটা আমরা জানি। সেগুলো হচ্ছে মানে আমরা বাই ফোর্স বা ইমপিউরিটিস মিশিয়ে করি, মানে সেটা ন্যাচারাল ফ্যাক্ট নয়। ন্যাচারাল ফ্যাক্ট কোনটা? না 100°C উষ্ণতায় জল ফুটতে শুরু করে। এবার বলছে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। পৃথিবী কি করে না সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখতে পাচ্ছ? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী কি করে না সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে এটা তো চিরন্তন সত্য। এবার যেটা ওয়াটার ইজ ফ্রিজিং, ফ্রিজেস হবে। তাহলে এটা অ্যান্সার ফ্রিজেস হবে। ফ্রিজেস হবে। ইজ ফ্রিজিং হবে না, কারণ এ পার্টে ভুল আছে। তাহলে ফ্রিজেস হবে। স্যার, হ্যাঁ, ওই বলছি আগেরটা যেটা আপনি বলেছিলেন, ওই কি যেন, একটুখানি এগোবেন। আগে আগে একটা কিছু বলেছেন না, স্টার্টের স্টার্টিং ছিল, ওটা স্টার্টেস হবে প্রথম দিকে, একটা কি বলেছিলেন না? হুম এই যে ওয়াটার স্টার্স, স্টার্স স্টার্স বয়লিং, ঠিক আছে না? হ্যাঁ, সেটাই তো আছে, ঠিকই তো আছে। ই স্টার্টিং হবে না, শুধু স্টার্টস হবে। আমি ভেবেছি স্যার এটা না ওয়াটার স্টার্স অ্যান্ড বয়েলস, এরকম ভেবেছিলাম। না, তবে এটা আমি কেন করলাম এটারও একটা ব্যাখ্যা আছে। এই যে স্টার্টের পরে স্যার আপনি কেন বয়লিং করলেন? এই যে হ্যাঁ, ওটা ভুলে গেছি একবার। স্টার্ট শব্দের পরে আমরা আইএনজি যুক্ত করি, শুধুমাত্র স্টার্ট না। আমরা যদি স্টপ বলি, স্টপ শব্দের সাথে হয়। আমরা যদি অ্যাভয়েড বলি, অ্যাভয়েড বললেও কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। ফিনিশ,
বললেও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে দেখতে পাচ্ছ এই এতগুলো শব্দ বললে আমরা তখন কি করি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি। তাহলে এটা আমাদেরকে জানতে হবে। এই যে স্টার্টস কেন হয় না, এই সমস্ত শব্দগুলোর পরে কি করি না ভার্বের সঙ্গে আইএনজি। যে ছোটবেলায় যখন পড়াশোনা করতে ক্লাসে পরীক্ষা দিচ্ছি, মনে করে দেখো তো, যখন ক্লাসে পরীক্ষা দিতে তখন কি হতো না, স্কুলের ম্যাডাম বলতো স্টপ রাইটিং, পরীক্ষার খাতা ঘন্টা পড়ে গেছে, তখন ম্যাডাম বা স্যার বলতো স্টপ রাইটিং, বলতো না? হ্যাঁ হ্যাঁ, স্যার বলতো স্টার্ট রাইটিং বলতো, আবার যখন স্টার্ট হতো স্টার্ট রাইটিং বলতেন। স্টার্ট হলে স্টার্ট রাইটিং, স্টার্ট রাইটিং, ফিনিশ রাইটিং। বললাম মাই ফাদার কিপস ওয়াচিং টিভি, মানে কিপ শব্দের পরে কি হয়, পরের যে ভার্বটা হয় সেটাও কি হয়, আইএনজি হয়। বললাম আইএনজি। মাই মাদার গোজ অন টকিং উইথ হার সিস্টার, আমার মা কি করছে, তার বোনের সঙ্গে কথাই বলে যাচ্ছে, গোজ অন টকিং। তাহলে এই সমস্ত শব্দগুলোর পরে আমরা সর্বদা কি করি না ভার্বের আইএনজি যুক্ত করি, কারণ এই সমস্ত শব্দগুলোর সর্বদা জেরান্ড ফর্ম ব্যবহৃত হয়, GERUND, জেরান্ড ফর্ম ব্যবহৃত হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা হচ্ছে, এই জন্যই আমি এখানে আইএনজি যোগ করেছি, আর কোনো কারণ না। এটা হচ্ছে জিরান্ডের বিষয়, আমি টেন্সে পড়িয়ে দিলাম, জেনে রাখলে তবু। আচ্ছা, এবার ডেইলি অ্যাক্টিভিটিস বলতে কি, মানে দৈনন্দিন জীবনের কাজ। ডেইলি অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আমরা কি করি না সিম্পল প্রেজেন্ট টেন্স কে ব্যবহার করি। ডেইলি অ্যাক্টিভিটিস কিরকম, এই যে বললাম আমার মা রান্না করে, মাই মাদার কুকস, তারা খেলা করে, দে প্লে, নদী প্রবাহিত হয়, দ্য রিভার ফ্লোজ। তাহলে এগুলো কি ডেইলি অ্যাক্টিভিটিস, তাহলে এক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখান থেকে প্রশ্ন আসবে, এগুলোও জানা দরকার, কিন্তু এটাও জানা দরকার। যদি ভবিষ্যতের নির্ধারিত কোনো কাজকে টাইম টেবিল, মানে ভবিষ্যতের নির্ধারিত কাজকে টাইম টেবিল ফিউচার অ্যাকশন বলবে, কি বললাম, ভবিষ্যতের নির্ধারিত কাজকে বোঝায়। কিরকম, মনে করো ভবিষ্যতের নির্ধারিত কাজ বলতে হচ্ছে, উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেখলে ভালো করে বুঝতে, যে রাজধানী এক্সপ্রেস 2:30 হাওড়া পৌঁছাবে। এই যে পৌঁছায়, এই যে দুপুর 2:30 PM হাওড়া পৌঁছাবে, এটা কবে থেকে নির্ধারিত? এটা রেলওয়ে বোর্ড কি করে রেখেছে, রেলওয়ে যে সিস্টেম, স্টেশন মাস্টার অলরেডি ঠিক করে রেখেছে যে রাজধানী এক্সপ্রেস ছাড়বে কটার সময়, 4:30 হাওড়া ছাড়বে, এবং হাওড়ায় পৌঁছাবে কটার সময় না 12:30। এটা হাওড়ায় ছাড়বে, এই হাওড়ায় পৌঁছাবে। তার মানে এটা কি, মানে তার একটা নির্দিষ্ট টাইম টেবিল আছে, এমনটা নয় যে 4টায় ছাড়লে পরের দিন 10টায় পৌঁছাবে, এরকম না। সে পৌঁছাবে কত, সেই পুরো একটা সিস্টেম মেনে কাজ করা হয়। এটাকে বলা হচ্ছে টাইম টেবিল ফিউচার অ্যাকশন। এটাকে কি বলা হয়, টাইম টেবিল ফিউচার অ্যাকশন। বোঝা গেল? তাহলে এবার টাইম টেবিল ফিউচার অ্যাকশন হলে কি করবো আমরা, টাইম টেবিল ফিউচার অ্যাকশন হলে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবে। কোন টেন্স ইউজ করব, সিম্পল, আমরা ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্স। গট ইট? বুঝতে পেরেছো কি না বুঝতে পারো? মানে স্যার আগে থেকে বলা থাকবে, তাই তো? একদম আগে থেকে বলা থাকবে। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব, মানে যেটা আগে ভাগেই নির্ধারিত থাকবে। বলে উদাহরণ দিয়েছি, দ্য রাজধানী এক্সপ্রেস অ্যারাইভস অ্যাট হাওড়া স্টেশন at 12:30 PM। রাজধানী এক্সপ্রেস কটার সময় পৌঁছায়, 12টায় পৌঁছায়, 12:30 হাওড়ায় পৌঁছায়। তাহলে রাজধানী এক্সপ্রেস দা, কারণ এক্সপ্রেস ট্রেন বোঝাতে আমরা কি করি, দা বসাই। দ্য রাজধানী এক্সপ্রেস অ্যারাইভস অ্যাট হাওড়া স্টেশন at 12:30 PM। তাহলে দেখো অ্যারাইভস করেছি, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছি। কিন্তু আমরা কখনোই বলবো না ইজ অ্যারাইভিং বা উইল অ্যারাইভও বলবো না। কি বলবো না, উইল অ্যারাইভও বলবো না, ঠিক আছে? তাহলে দ্য রাজধানী এক্সপ্রেস ইজ অ্যারাইভিংও বলবো না, কি বলবো, শুধু জাস্ট বলবো অ্যারাইভস। তাহলে এটা হবে রং সেন্টেন্স, এটা হবে রাইট সেন্টেন্স। বোঝা গেল কি? প্রথমেরটা স্যার আনসার হবে, তাই তো? একদম প্রথমেরটা আনসার হবে। আচ্ছা, এবারে পরেরটা দেখো, কন্ডিশনাল সেন্টেন্স কেমন কেমন ইউজ করা হয়। কন্ডিশনাল সেন্টেন্স, মনে করো সেন্টেন্সে এই শব্দগুলো রয়েছে, একটা সেন্টেন্সে এই শব্দ, মানে দুটো সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, এবং সেগুলো কোন লিঙ্কার দিয়ে যুক্ত আছে, ইফ, আনটিল, হোয়েন, আনলেস,
এই লিঙ্কার গুলো দিয়ে যুক্ত আছে। তাহলে মনে রাখবে এই সেন্টেন্সে এই লিঙ্কার গুলোর সঙ্গে অ্যাডেড যে সেন্টেন্স গুলো, মানে যে সব বাক্যগুলো যুক্ত থাকবে, সেই বাক্যগুলো সর্বদা কি হবে না সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর পরবর্তী পার্টটা, সেন্টেন্সের পরবর্তী পার্টটা আমরা কি করতে পারি না সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার অথবা সেন্টেন্সের মধ্যে আমরা কি করতে পারবো মডালস ইউজ করতে পারবো। তাহলে সিম্পল ফিউচার অথবা আমরা সেন্টেন্সের মধ্যে মডালস ইউজ করতে পারি। ঠিক আছে, যে যদি তুমি এটা না করো তাহলে তুমি মরবে। তাহলে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। দেখতে পাচ্ছ, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, যদি তুমি না করো তুমি মরবে। এই যে ইফ ইউ ডু নট ডু, এই যে এই পার্টটা কোন টেন্সে আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ইউ হচ্ছে সেকেন্ড পার্ট, ভার্বের সঙ্গে আমি এস বাই এস যোগ করবো না, সেকেন্ড ফর্ম থাকলে কি হয় ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয় না। তাহলে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এটা কি করেছি না সিম্পল ফিউচার টেন্স ইউজ করেছি। কিন্তু পরের সেন্টেন্সটা দেখো লিখেছি ইফ ইউ উইল নট ডু ইট ইউ উইল ডাই, আমি তো দুবারই ইউ উইল নট ইউজ করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে এটা রং সেন্টেন্স। বললাম তুমি যদি আমাকে একটা সিনেমা দেখাও তাহলে তোমাকে আমি একটা ক্যাডবেরি খাও, এই যে তুমি যদি দেখাও আমি তোমাকে খাওয়াবো। দেখতে পাচ্ছ কি, যদি এরকম হয় যে কন্ডিশন বেস করা আছে তাহলে সেক্ষেত্রে কি হবে মনে রাখবে, সেটা প্রথম সেন্টেন্স মানে এই লিঙ্কার গুলোর সঙ্গে অ্যাডেড সেন্টেন্সটা সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর পরবর্তী পার্টটা হবে সিম্পল ফিউচার অথবা মডার্নস। বোঝা গেল? এবার পরে একটা সেন্টেন্স দিয়েছি দেখো তো, এটা তাহলে এই সেন্টেন্সে কোথায় কি ভুল আছে এটা বলে ফেলো তো একটু। এই যে বলছে আনলেস ইউ ওয়ার্কিং আউট দ্য সাম ইউ ক্যানট কমপ্লিট দ্য সাম, যদি এটা সমাধান না করো তাহলে পুরো অঙ্কগুলোকে শেষ করবে কি করে, শেষ করতে এ পার্টে ভুল আছে। হ্যাঁ এই পার্টে ভুল আছে, কেন বলো তো উইল ওয়ার্কিং হবে না, আমরা উইল ওয়ার্কিং করবো না, আনলেস ইউ ওয়ার্ক আউট, ওয়ার্ক হবে, ওয়ার্ক আউট। হ্যাঁ আনলেস ইউ ওয়ার্ক আউট দ্য সাম, তাহলে এই সেন্টেন্সটা কি হবে আনলেস ইউ ওয়ার্ক আউট দ্য সাম, তাহলে সেটা আনলেস ইউ ওয়ার্ক আউট দ্য সাম ইউ ক্যানট কমপ্লিট দ্য সাম, তাহলে এই পার্টটা কি হবে ওয়ার্ক আউট, ওয়ার্কিং আউট বলবো না, কারণ আনলেস থাকা মানে কি সেন্টেন্সটা কি কি করা আছে কন্ডিশনাল সেন্টেন্স, আর এর পার্টের সঙ্গে যে সেন্টেন্সটা যুক্ত থাকবে সেটা কি হবে না সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আমরা অলরেডি শিখে নিলাম, পেরেছো কিনা বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ কি বলো? হ্যাঁ স্যার। এবার পরবর্তী নেক্সট পয়েন্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, a number of times questions have come from this part, like often, usually, always, generally, often, usually, always, generally। দেখো দিস পার্ট, এই যে পার্টগুলো দেখা যাচ্ছে এগুলোকে কি বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এগুলোকে কি বলা হয় না অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এগুলোকে কি বলবো আমি না এগুলোকে বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির প্রেজেন্স মানে উপস্থিতি যদি কোনো সেন্টেন্সে থাকে সে প্রেজেন্ট টেন্সে, তাহলে সেটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে এই অ্যাডভার্ব গুলো যদি প্রেজেন্ট টেন্সে কোনো সেন্টেন্সের সঙ্গে থাকে তাহলে সেটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। বললাম আমি সাধারণত ক্রিকেট খেলি, অন্য খেলা খেলি না, আই ইউজুয়ালি প্লে ক্রিকেট, দেখো আই ইউজুয়ালি প্লে ক্রিকেট করেছি। বলছি তিনি মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসেন, হি অফেন কামস টু মাই হাউস, এ দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা ভার্ব থার্ড পারসন বলে এস যোগ করেছি। তিনি সর্বদা হাসি মুখে থাকেন, হি অলওয়েজ কিপস হিজ স্মাইল অন দ্য ফেস, মুখে সর্বদাই হাসি থাকে, হি অলওয়েজ কিপস হিজ স্মাইল অন দ্য ফেস, হি অলওয়েজ কিপস হিজ স্মাইল অন দ্য ফেস, সর্বদাই হাসি মুখে থাকে। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এবারে স্যার এই যে শব্দগুলি, এই যে ইউজুয়ালি, usually, often, তারপরে অলওয়েজ, ইটিসি, এর একটা বসার নিয়ম আছে জানো তো, বসানোর নিয়ম আছে। সাবজেক্ট এবং
মেন ভার্ব, বাক্যে যদি সাবজেক্ট থাকে তারপরে যদি মেন ভার্ব থাকে, তাহলে সাবজেক্ট আর মেন ভার্বের মাঝখানে বসবে অ্যাডভার্ব অফ এডিএফ। এডিএফ মানে কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা দেখো তো, আই প্লে ক্রিকেট, আই ইউজুয়ালি, আই প্লে কি মেন ভার্ব, আই সাবজেক্ট, এই দুটোর মাঝখানে কি বসেছে? ইউজুয়ালি। আচ্ছা, অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ frequency। ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে যদি থাকে তাহলে অবশ্যই মেন ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে বসে। এবার যদি স্যার বিভার্ব থাকে তাহলে কি করবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি বিভার্ব থাকে তাহলে কি করবে? যদি বিভার্ব থাকে তাহলে বিভার্ব এবং মেন ভার্বের মাঝখানে বসে। কি বললাম? যদি বিভার্ব থাকে তাহলে বিভার্ব এবং মেন ভার্ব। এই যে যদি সাবজেক্ট এরকম হয়, সাবজেক্ট আছে সাবজেক্ট মনে করো, তারপরে আছে বিভার্ব, তারপরে আছে ভার, মানে মেন ভার। যদি এরকম থাকে তাহলে এই জায়গাটায় এডিএফ বসবে, মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বুঝছে? আচ্ছা, এবারে এটা যদি বুঝতে পারো তাহলে এই যে সেন্টেন্সটা দিয়েছি, টেস্টটা দিয়েছি, হি ইউজুয়ালি ড্যাশ দেয়ার, গোস দেয়া। Who's তো there? এ হবে, এক একটা হবে। মানে এটাই হবে সঠিক অ্যান্সার। দেখতে পাচ্ছ যে পরীক্ষায় জানো না, মানে ঠিক এই ধরনেরই, এতটা সহজ থাকবে না, এর থেকে একটু হার্ড থাকবে, যেটা তোমরা পারবে। আচ্ছা তোমাদেরকে যে আমি যে মানে ওই যে অ্যান্সারটা, মানে যেটা আমি ডেমো ক্লাসটা দিয়েছিলাম, সেখানে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আলোচনা করেছিলাম। সেই কোশ্চেন গুলো দেখেছো? তোমরা দেখেছো নাকি, নাকি না দেখো নাকি? হ্যাঁ স্যার, আপনি করিয়েছিলেন তো, দেখেছি, লিখেওছি। আচ্ছা ঠিক আছে, আমার ইউটিউবে চ্যানেল আছে, সেই ইউটিউবেও আমি ওটাকে ডিসকাস করেছি, আমি দিয়ে দেবো। যদি কেউ না দেখে থাকো তাহলে আমি দিয়ে দেবো। হ্যাঁ স্যার, তাহলে লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে আরেকবার ব্যাস, রিভাইজ হয়ে যাবে। বেশ বেশ। হচ্ছে কি বলা আছে, যদি কোনো বাক্য দ্বারা টাইম ডিউরেশনকে বোঝায়, এটা ভালো করে দেয়। এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স শেখাতে শেখাতে একটা প্রেজেন্ট পারফেক্টে আমি একটু ঢুকে গেছি। প্রেজেন্ট পারফেক্টে ঢুকে যাওয়ার কারণ কি? মানে অনেক সময় কি করে ছেলেমেয়েরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে পারফেক্ট বলে ধরে নেয়, মানে প্রেজেন্ট পারফেক্টকে সিম্পল প্রেজেন্ট বলে ধরে নেয়। সেটা যাতে না গুলিয়ে যায় সেই জন্য আমি এই টেন্সটা একটু আলোচনা করি। কিরকম বলছে, কোনো বাক্য দ্বারা যদি টাইম ডিউরেশনকে বোঝায় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝাই। যদি টাইম ডিউরেশনকে বোঝায়, মাথায় রাখবে, যদি টাইম ডিউরেশনকে বোঝাই তাহলে আমরা কি করবো না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইউজ করব। যদি টাইম ডিউরেশন বোঝায়, ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইউজ করব। কিন্তু কখনোই মাথায় রাখবে যে কখনোই আমরা সিম্পল, এটা মাথায় রাখবে যে কখনোই আমরা এই যে সিম্পল প্রেজেন্ট টেন্সকে বোঝাবো না। কি বলবো, কি বললাম? তাহলে যদি কি হয় না, কোনো বাক্য দ্বারা টাইম ডিউরেশনকে বোঝায় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝাবো, কিন্তু কখনোই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে বোঝাবো না। কিরকম, একটা উদাহরণ দিচ্ছি। বলছে আমি তাকে 2010 সাল থেকে চিনি। এটা কবে থেকে চিনি? 2010 সাল থেকে মানে কি? মানে 2010 আজকের রেসপেক্টে কি, পাস্ট, পাস্ট থেকে আপ টু প্রেজেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো সেটা বর্তমানকে প্রভাবিত করছে। কাকে ইনফ্লুয়েন্স করছে? বর্তমানকে ইনফ্লুয়েন্স করছে। তাহলে সেটা কি করব না, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। অনেকেই এটাকে গুলিয়ে ফেলে, মানে বলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কিরকম, আমি এরকম লিখবো যে আই হ্যাভ নোন হিম সিন্স 2010। হয়েছে, সিন্স 2010, কবে থেকে চিনি তাকে না, 2010 সাল থেকে আমরা তাকে চিনি। তাহলে এই যে টাইম ডিউরেশনকে যখন আমি ইন্ডিকেট করছি, মানে অতীতকাল থেকে বর্তমানকে বোঝাচ্ছি, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কখনোই সিম্পল প্রেজেন্ট টেন্স হয় না। কিন্তু আমরা অনেকেই বলে ফেলি ভুল করে, আই নো হিম সিন্স 2010, আমি তাকে চিনি 2010 সাল থেকে, এরকম বলে ফেলি, কিন্তু বললে একদম পুরো জিরো। তাহলে এটা হচ্ছে রং সেন্টেন্স, এটা হচ্ছে রাইট সেন্টেন্স। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা আরেকবার বলুন স্যার ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে যে আমরা কখনো কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে
সিম্পল প্রেজেন্ট বলে গুলিয়ে ফেলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল কিন্তু এখনো বর্তমানকে প্রভাবিত করছে, মানে অতীতে ঘটে যাওয়া ঘটনা বর্তমানকে যদি প্রভাবিত করে তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। বলছে আমি তাকে 2010 সাল থেকে চিনি। আরে 2010 কি আজকের রেসপেক্টে কি পাস্ট? তো এখনো চেনো তাকে, তুমি তাকে চেনো তো, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারটা, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি করি, ভুল করে এটা গুলিয়ে ফেলি, গুলিয়ে ফেলে আমরা লিখি যে আই নো হিম সিন্স 2010, আমি তাকে 2010 সাল থেকে চিনি। এটা আমরা গুলিয়ে ফেলি, গুলিয়ে ফেলে আমরা এই ধরনের মন্তব্য টন্তব্য হ্যান ত্যান যাই তাই করে লিখতে শুরু করি। বুঝা গেল? আমি এইটাই বলতে চাই। আচ্ছা, এবারে এই যে কিছু ভার্ব লিখেছি দেখো তো, মানে আমি কিছু ভার্বের কথা কেন বলেছি, কি ভার্ব সেগুলো? মানে কিছু কিছু ভার্ব আছে যারা নিজেরা সর্বদা নন প্রোগ্রেসিভ, মানে সর্বদা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। আর নিজেরা নন প্রোগ্রেসিভ মানে কি, কখনোই সেগুলো মনে রাখতে হবে, কখনোই সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। তাহলে সেই ভার্বগুলোকে কি বলা হয়? ভার্ব অফ পারসেপশন বলা হয়। সেই ভার্বগুলোকে কি বলি না, ভার্ব অফ পারসেপশন। ভার্ব অফ পারসেপশন বলতে কি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা বা ত্বক, মানে এই ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয় দ্বারা যেটাকে আমরা ফিল করি সেগুলোকে আমরা বলি ভার্ব অফ পারসেপশন। মানে সেই ভার্ব অফ পারসেপশন গুলো সর্বদা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু তার মানেটা কন্টিনিউয়াসের মতো, কন্টিনিউয়াসের মতন মানে, কিন্তু ব্যবহৃত হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে সেই ভার্ব গুলো কি স্যার? দেখো, স্মেল, নিড, লাইক, ফিল, আন্ডারস্ট্যান্ড, হিয়ার, এগুলো কি না? এগুলো হচ্ছে সবই ভার্ব অফ পারসেপশন। অর্থাৎ এই ভার্বগুলোর সঙ্গে আমরা কি করব না, না আইএনজি যুক্ত করব না, আইএনজি যুক্ত করব না। আইএনজি যুক্ত করব না, কারণ এদের মানেটা কন্টিনিউয়াস হলেও কিন্তু ব্যবহৃত হবে কোথায়, কি কোথায়? কোন টেন্সে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। বলছে তারা এই গাড়িটা পছন্দ করে, পছন্দ করে। তাহলে লাইক শব্দটার সঙ্গে আমরা কখনো বলবো দে আর লাইকিং দিস কার নয়, দে লাইক দিস কার। বলছে এই যে আমি বললাম তুমি আমার কথাটা বুঝতে পেরেছো, তুমি বুঝতে পারছো, আমার কথাটা বুঝতে পারছো, তুমি কি বলবে? আই এম আন্ডারস্ট্যান্ডিং স্যার, আমি বুঝতে পারছি। তুমি কি বলবে? আই এম আন্ডারস্ট্যান্ডিং, না বলবে আই না স্যার, তুমি কি বলবে? আই আন্ডারস্টুড। আই আন্ডারস্ট্যান্ড, তাই তো স্যার, আমি বুঝতে পারছি। এবার কেউ বলতে পারো যে আই হ্যাভ আন্ডারস্টুড, আই হ্যাভ আন্ডারস্টুড, এটাও বলতে পারো, ঠিক আছে। কিন্তু কখনো তুমি আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো। মনে করো তুমি অসুস্থ বোধ করছো, বলবে আমি অসুস্থ বোধ করছি ইংরেজি। তাহলে আমি অসুস্থ বোধ করছি, তাহলে সে অসুস্থ বোধ করছে। কে ফোনটা দেখছি দেখুন, কে দিন ফোনটা নিন। তাহলে আই আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ আন্ডারস্টুড। এবার মনে করো কি বললাম যে আমি সে অসুস্থ বোধ করছি, তাহলে আমি কি বলবো? হি ইজ ফিলিং ইল, এটা বলবো নাকি বলবো এরকম বলবো হি ফিলস ইল, সে অসুস্থ বোধ করছে, কোনটা বলবো? দ্বিতীয়টা। সেকেন্ডটা। এটা হচ্ছে রাইট সেন্টেন্স। তাহলে ফিল মানে কি? বোধ করছি। এবার তুমি ভাববে স্যার বোধ করছি বলছে কি আমরা কন্টিনিউয়াস করবো না? না, আমরা কন্টিনিউয়াস করবো না, এগুলোকে আমরা বলি ভার্ব অফ পারসেপশন। মানে এগুলো সর্বদা কোথায়? সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়, কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয় না। মনে থাকবে? হ্যাঁ স্যার, একবার স্লাইডটা না বান কোন কোন ভার্বগুলো পুরো দেখতে পাচ্ছি না। আমি দিয়ে দেবো নোট। স্মেল, থিঙ্ক, নিড, লাইক, এগুলো
ওকে স্যার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ। স্যার বলো। বলছি আই আন্ডারস্ট্যান্ড ওই যেটা বললেন আপনি, হ্যাঁ, ওটা না অনেক জায়গায় তো আন্ডারস্টুডও বলে, অনেক জায়গায় আন্ডারস্ট্যান্ডও বলে, কোনটা ঠিক? আই তুমি কি আন্ডারস্ট্যান্ড। বুঝেছো? আমি যেটা এটা যদি কোশ্চেন করেন, তুমি কি বুঝেছো আমি আন্ডারস্টুড যেটা মানে কি? আমি ও বুঝতে পেরেছিলাম। অতীতকালে অবশ্যই তুমি আন্ডারস্টুড বলবে। অতীতকালে তুমি অবশ্যই আন্ডারস্টুড বলবে। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ। অতীতকালে তুমি অবশ্যই আন্ডারস্টুড বলবে, কিন্তু তুমি বর্তমান কালে বলতে গেলে আই আন্ডারস্ট্যান্ড বলতে পারো, অথবা আই হ্যাভ আন্ডারস্টুড বলতে পারো। কি বলতে পারো? আই হ্যাভ আন্ডারস্টুড। আর যদি কেউ আই হ্যাভ না বলে শুধু আন্ডারস্টুড বলে, তাহলে কি বাক্যটা ভুল হয়ে গেল? না, শুধু আন্ডারস্টুড বললে বাক্যটা ভুল নয়, সেটা কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজে তুমি ইউজ করতে পারো। ও আচ্ছা আচ্ছা। কি বললাম বুঝতে পারছো? কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজে তুমি ইউজ করতে পারো বাক্যটা, মানে কথ্য ভাষায় তুমি সেই বাক্যটাকে ইউজ করতে পারো। আচ্ছা, কিন্তু গ্রামাটিক্যালি সেটা রং হয়ে যাবে, তাই তো? স্যার স্যার কিছু শুনতে পাচ্ছি না আমি। স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার গ্রুপেই নেই। ক্লাস কি আর হবে না নাকি? স্যার তো স্যার লেফট তো হয়ে কিছু গেছেন গ্রুপ থেকে, স্যারকে তো দেখা যাচ্ছে না। কেউ একটা স্যার গ্রুপ গ্রুপে থেকে লেফট হয়ে গেছে। হ্যাঁ, কেউ একটা লেখো গ্রুপে, তাহলে যদি আসেন। স্যার জয়েন্ট হয়েছে। স্যার মিউট। ইলেকট্রিসিটি চলে গেছে, কারণ আমি নিজের ফোন থেকে মানে জয়েন করেছি, নিজের ফোন থেকে অ্যাড করেছি, অ্যাড করে জয়েন করেছি। ইলেকট্রিসিটি চলে গেলে সে অসুবিধা হয়, জিও ফাইবার তো অসুবিধা হয়। আচ্ছা, তাহলে এবারে এই জিনিসটা বুঝতে পেরেছো তো সবাই? আচ্ছা, এবারে এই যে বলছে বলছে সে যা বলছিল তুমি কি তা বিশ্বাস করো? সে যা বলেছিল তুমি কি বিশ্বাস করো?
স্যার আপনি তো শেয়ার করেননি, মানে ওটাকে একটু দেখা যাবে না? শেয়ার করেননি তো। দাঁড়ান 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 দাঁড়ান। এবার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ, এবারে এই যে সেন্টেন্সটা, যে সে যা বলেছিল তুমি কি কি বিশ্বাস করো? যে ডু ইউ বিলিভ হোয়াট হি সেড, না বলছি আর ইউ বিলিভিং হোয়াট হি সেড, এরকম বলবে। কোনটা বিশ্বাস, কোনটা হবে, কোন সেন্টেন্সটা? এই একই। বিলিভ, সিম্পল প্রেজেন্টে হবে ফার্স্টটা। তাহলে প্রথমটা হবে সঠিক অ্যান্সার, আর দ্বিতীয়টা হবে রং অ্যান্সার, কারণ এটা তো ভার্ব অফ পারসেপশন, তাহলে এটার সঙ্গে কখনো আমরা আইএনজি যুক্ত করি। ওকে, তাহলে এবার এটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে একটু বলো। ফিলস হবে স্যার, ফিলস। Feels হবে, Feels দুয়েরটা হবে। হবে। হ্যাঁ, বিয়েরটা। ডক্টর বিয়ের ড্যাশ, answer হবে, sir। তাহলে কি হবে, ফিলস দ্য টেম্পারেচার অফ দ্য পেশেন্ট, এটা হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? স্যার বলো। এইখানে একটা লেখাটা বুঝতে পারছি না, এই একবার নিচে নামান, হি আন্ডারস্ট্যান্ডের এখানে কি লিখেছেন দেখো। আর নিচের লেখাটা স্যার কি লিখেছেন, হি ইজ, এইটা স্যার কি? এইটা ইজ ফিলিং, FEELING, ফিলিং। আর তার নিচেরটা স্যার? হি ফিলস। ওকে স্যার। স্যার ওইটা আরেকবার বলে দেবেন, ওই বি ভার্বের আর কিসের মাঝখানে বলেছিলেন না হবে, ওই যে ইউজুয়ালি, জেনারেলি, ওইটা যেটা বলে দিচ্ছি। বি ভার্ব আর ভার্বের মাঝখানে, ওইটা একটা এক্সাম্পল দিয়ে দেবেন। হ্যাঁ, এইটা তাই তো বললাম। হ্যাঁ স্যার। একটা বললাম, একটা বি ভার্ব আর মানে মেন ভার্বের মাঝখানে একটা বসবে, সেরকম একটা উদাহরণ, তাই তো হ্যাঁ স্যার। বলছি। হুম, বললাম হি ডাজ নট অফেন গো দেয়ার। সে সেখানে মাঝে মাঝে যায় না। তাহলে এই যে ডু ভার্ব, মেন ভার্ব কোনটা, গো, তাহলে এই যে ডু ভার্ব আর মেন ভার্বের মাঝখানে কি বসেছে, অফেন। অফেন। ঠিক আছে। আচ্ছা, এই আজকের ক্লাসটা তো মানে একটু দেরি হয়ে গেছে ক্লাসটা, তো আমি যেটা বলছিলাম, আমার তো ক্লাস আছে এখন, অন্য ক্লাস আছে। ঠিক আছে, পরের দিন আমাকে স্যার বলে দিয়েছে যে মানে আমাকে একটু ফোন করবেন। স্যার তো ক্লাসে ছিল, আমাকে দিতে পারেন ওই লিঙ্কটা। এবার আমার একটা শিডিউল রাখা আছে, তো সেই হিসাবে মানে আজকের ক্লাসটা এখানেই স্টপ। পরের দিন আমি মানে করে পড়াবো, আমার দরকার হলে একটা এক্সট্রা ক্লাস দিয়ে পড়িয়ে দেবো। ওকে স্যার ভিডিওটা এখনই পাঠিয়ে দিন একবার। হ্যাঁ, ভিডিওটা তো মানে 24 ঘন্টা সময় লাগবে মনে হয়, স্যার দিয়ে দেবে তোমাদের যে ইয়ে আছে। ক্লাস কটা দিন চালু হয়েছে আজকে স্যার? ক্লাস চালু হয়েছে আজকে 7টা 10 থেকে মনে হয়। ও ওকে স্যার, আমার ঠিক তো আছে। লেটে হয়ে গেছে স্যার, অনেকটা লেটে জয়েন করেছি স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্লাস 6:30 থেকেই শুরু হবে।
আজ স্যারই মানে কোনো টেকনিক্যাল কারণের জন্য মানে অসুবিধা হয়েছে। ঠিক আছে, প্রথম দিন তো একটু অসুবিধা হয়েছে, তারপরে দিন থেকে আশা করি কন্টিনিউয়াসলি ঠিকঠাকই থাকবে। ঠিক আছে স্যার, স্যার কোনো জায়গায় অসুবিধা হলে স্যার একদম নেক্সট ক্লাসে একদম স্যার বলবেন। গ্রুপে মেসেজ করবে। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে। লিভ করে যাও।